মরণের পরেও যে শান্তি নেই, এই কথাটা হয়তো আত্মহত্যা করতে যাওয়া পলাশ জানতো না। জানলে কি আর সে আত্মহত্যা করতে যেত খামোখা? সে তো বেশ ছিল তার দুঃখী জীবন আর মৃত পরিবার নিয়ে। নিজের মা, বোন, বাবাকে একসঙ্গে বিষ দিয়ে খুন করে সে তখন পালানোর কথা আর ভাবেনি। ভেবেছিল প্রায়শ্চিত্তের কথা। প্রায়শ্চিত্ত যখন করতেই হবে, তখন তা হোক ফাঁসির দড়িতে কিংবা ব্লেডের আঘাতে। শেষমেশ যখন নিজের কুড়ে ঘরটাকে সম্বল করে পেঁচিয়ে দিল মায়ের ছাপা শাড়ি আর ঝুলে পড়ল একটা জীর্ণ পাখা অবলম্বন করে, তখনও তার গলার নলিটা কাঁপছিল। পা দুটো ঝড়ে দুলতে থাকা গাছের পাতার মতো নড়ছিল। কবি ঠিকই বলেছেন, মৃত্যু আক্ষরিক অর্থে একটা কাব্যই বটে। কিন্তু কোন কবি? পলাশের দেহটা ফ্যানের আগল থেকে কেউ একটা খুলল, নাকি একলা একলা তার মৃতদেহটা হেঁটে পৌঁছল জঙ্গলের দিকে? সে বিষয়ে এখনো একটা দ্বন্দ্ব রয়ে গেছে গ্রামবাসীর মনে। তবে ডাক্তারবাবু বলেছেন ওর মৃত্যু হয়েছে গলায় ফাঁস লেগেই। যাই হোক, পলাশের সেই দেহটা হঠাৎ শায়িত করা হলো জঙ্গলের মাঝে। সেখানে তো আজ সে আসবে। দীর্ঘ 50 বছর পর আবারও এই গায়ে পাপ বেড়েছে। পাপ বাড়লে একটাই প্রায়শ্চিত্ত করতে হয়, মানুষকে বলি দিতে হয়, পাপকে ধ্বংস করতে হয়। মানুষ চাইবে বারংবার পাপকে অক্ষুণ্ণ রেখে বেঁচে থাকতে, ভান করবে যেন কিছুই হয়নি, কিছুই বদলে যায়নি। কিন্তু পৃথিবীর নিয়ম হয়তো অন্য, তাই তো সে পাঠিয়ে দিয়েছে এক ভয়ঙ্কর কাউকে বিধির বিধাতা হিসেবে। অন্তত সেই নরখাদক পিশাচিনী নিজেকে তাই মনে করে। লম্বা লম্বা পা ফেলে কাঁচা পাতায় খসখসে শব্দ করতে করতে সে এগিয়ে আসছে জঙ্গলের মধ্য থেকে। তার জন্য গায়ের প্রথম খাদ্য পরিবেশন করা আছে তার মুখের সামনে। উত্তেজনায় টকবক করতে থাকা লাল লাল দুটো চোখ আমূল গর্ত থেকে উঁকি দিল পলাশের দেহ জুড়ে। দু হাতের ধারালো নখ দিয়ে সে পলাশের বুক চিরে ঈষৎ উষ্ণ রক্তপান করতে শুরু করল। তৃপ্ত চোখে তৃষ্ণা নিবারণ করে সে পলাশের নাড়ি ভুঁড়ি বের করে কচকচ করে চিবোতে লাগল। পলাশের চোখ দুটো তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। এই চোখগুলো তার পছন্দ নয়, বরং পলাশের টিয়ার মতন টিকালো নাকটা তার বেশ পছন্দ। অপরদিকে কলা পাতা খুঁজতে খুঁজতে এক প্রকার জঙ্গলেই এসে পড়েছেন এক বছর 80 বৃদ্ধ। বিরক্ত হয়ে বিড়বিড় করে বললেন, একটা কলা গাছ আস্ত রাখিনি এরা, এখন কলা পাতা কাটতে নাকি জঙ্গলে এসে পড়তে হচ্ছে। বৃদ্ধ আপন মনে হাতে একটা কাটারি নিয়ে এগোচ্ছেন, এমন সময় তার কানে এলো একটা কচকচ শব্দ। এমন সময় জঙ্গলের মধ্যে কে কচকচ শব্দ করবে? হয়তো কোনো বিড়াল বা বেজি তার শিকার ধরেছে ভেবে তিনি নিজের কাজেই মন দিলেন। কিন্তু আওয়াজটা এবার যেন অগ্রাহ্য করার বাইরে চলে গেছে। রাতের অন্ধকারে তার গাটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। আচ্ছা, এটা কোনো শিয়াল করছে না তো? যদি এরকম বুড়ো মানুষ দেখে তার উপরে একবার চেপে বসে, তাহলে তার পক্ষে তো আর বেঁচে বাড়ি ফেরা সম্ভব নয়। এইসব তিনি ভাবছেন, এমন সময় বাম দিকে কয়েকটা আগাছার আড়াল থেকে তিনি দেখতে পেলেন দুটো জিনিস চাঁদের মৃদু আলোয় কেমন যেন জল জল করছে। এই অল্প আলোতেও জিনিসটা চকচক করছে বেশ। কৌতূহল নিবারণ করতে সেদিকে আরেকটু এগিয়ে যেতেই বৃদ্ধর মাথা থেকে পা পর্যন্ত একটা শিহরণ খেলে গেল। মাটির মধ্যে পড়ে রয়েছে দুটো চোখ। নিঃসন্দেহে এই দুটো মানুষের চোখ। চোখের মণিগুলো একটু গলে গিয়ে ধুলোর সঙ্গে মেখে রয়েছে। বৃদ্ধ এই দৃশ্য দেখে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। মনে হলো যেন এই স্থান থেকে তিনি আর নড়তে পারবেন না। আওয়াজটা এখন তার অনেকটা কাছে চলে এসেছে। মনের মধ্যে একটা বিরাট শঙ্কা নিয়ে তিনি আর চোখে তাকিয়ে দেখলেন
একটা মানুষের মতন দেখতে কিছু খাচ্ছে আরেকটা মানুষকে। মাটিতে পড়ে থাকা মানুষটার দেহের কচকচানি শব্দই আসছিল তার কানে। আশেপাশে তখন ঝিঝির ডাক যেন কান গরম করে দিল তার। এ কি দৃশ্য দেখছেন তিনি? মনে পড়ে যায় বহু বছর আগের এক স্মৃতির ঘটনা। সারা শরীরে এক ফোঁটা মাংস নেই, হাড়গুলো জল জল করে একটা অবয়ব তৈরি করে রেখেছে কেবলমাত্র। ঠিক তখনকার মতন আজও সে খাচ্ছে আপন মনে একটা মানুষকে। এই কি তবে শুরু? মনটা ভবিতব্যের আশঙ্কায় বিমর্ষ হয়ে পড়ে। কলাপাতা দূরে থাক, এখন এই সাক্ষাৎ মৃত্যুর দূতের হাত থেকে একটিবার রক্ষা পেলেই তিনি বাঁচেন। একেবারে টিপে টিপে পা ফেলে চললেন বাড়ির উদ্দেশ্যে। আকাশে তখন অন্ধকার আরও খানিকটা নেমে এসেছে। ছত্রধরপুর গাঁয়ের পচা জংলার ভেতরটা ছিন্ন ভিন্ন পলাশের দেহের রক্তিম রক্তে সুসজ্জিত হয়েছে। তার দেহ মাটিতে ঘষতে ঘষতে একেবারে গুড়িয়ে গিয়েছে। সেই পিশাচির মুখে একটা তীব্র হাসি ফুটে উঠল। তার চোখের দীপ্ত ভাব খানিকটা কমল। পাপ, গায়ের পাপ বড়ই বেড়েছে, বেড়েছে পাপীর সংখ্যা। তা না হলে আজ এত বছর বাদে খামোখা কেনই বা আসতে হলো তাকে? নবীন মহান্তি আজ বেজায় খুশি। দীর্ঘ 5 মাস বাদে আজ প্রথমবার সে তার গাঁয়ে ফিরছে। একসময় অর্থাভাব এমন গ্রাস করেছিল যে পড়াশোনা কোনোভাবে চালিয়ে যেতে পারবে বলেও ধারণা ছিল না তার পরিবারের। আর সেই ছেলে যে আজ শিক্ষকের মতন পদে অধিষ্ঠিত হবে তা কে জানত? নবীন নিজেও নয় হয়তো, শুধু পরিবারের কাছে ফিরে আসার একটা ভালো লাগা কাজ করছে বললেই ভুল বলা হবে। বরং বলা যেতে পারে নিজের প্রেয়সীর কাছেও দীর্ঘ 5 মাস বাদে ফিরে আসা। একটা শান্তিনিকেতনে পাঞ্জাবি পরে কাঁধে ঝোলা ঝুলিয়ে বাড়ির পথেই হেঁটে আসছিল সে। মুখে একটা প্রশস্ত হাসি ঝুলিয়ে রেখেছে, যেন আনন্দ আর ধরেই না। পথে বিমল বুড়োর সাথে দেখা হলে সে জিজ্ঞেস করল, আরে নবীন যে, তেমন সে যে কই চললি বাপ? শুনলুম তুই নাকি মাস্টার হয়েছিস। নবীন একটু গদগদ করে বলে, হ্যাঁ জ্যাঠা, ঠিকই শুনেছ। এই তো মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছি। বাহ, খুব খুশি হয়েছি রে। এমনি সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, আগে বলো, তোমার শরীর ঠিকঠাক তো? সব খবর ভালো তো? আর বাবা, শরীর সে আছে, তবে গায়ের খবর তো ভালো না বাবা। তুই কি জানিস নে? কেন, কি হয়েছে? সেসব কথা তো দিনের বেলাতেও মুখে আনতে ভয় লাগে রে। পঞ্চায়েত থেকে কথাবার্তা, সভা সংসদ করেও কিছু করতে পারলো না ওরা। আমরা আর কতই বা বুঝি বল? তবে এটুকু বুঝি, মানুষ মরছে, পশু মরছে, সবাই মরছে। শেষের কথাগুলো গলায় একরাশ ক্লান্তি এনে বলল বুড়ো। নবীনের মনে একটা দ্বন্দ্ব তৈরি হলো। তার হাসি মুখে একটা ছেদ তো পড়লই, সেই সঙ্গে বাড়ির দিকে যাওয়ার জন্য উদ্বেগও বাড়ল। কে জানে বাড়ির সকলে ঠিকঠাক আছে কিনা? সন্দেহ জাগতেই একটু উদ্বেগ মিশ্রিত কণ্ঠে সে জিজ্ঞাসা করল, ও জ্যাঠা, আমার বাড়ির সবাই ঠিকঠাক আছে তো গো? বিমল বুড়ো মাথা নিচু করল। এখনই সে বলতে চায় না সবটা। তাহলে বাড়ি যাওয়ার পথে তুমুল অশান্তি নিয়ে এগোতে হবে নবীনকে। কি গো, বলো না। আসলে বাপ, তোমার বাবা। কথাটা শেষ করতে না দিয়েই হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটে গেল নবীন। একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন দ্রুত গতিতে মাঠ ঘাট পেরিয়ে ছুটল নিজেদের এক চালার ঘরের দিকে। আশেপাশে তখন তার মনের মতন করে আকাশ জুড়ে ঘনিয়ে এসেছে কালো মেঘমালা। থমথমে পরিবেশটায় একটা গাছের পাতাও নড়ছে না। দৌড়ে দৌড়ে বাড়িতে পৌঁছেই চিৎকার করতে লাগলো নবীন, মা, বাবা, বাইরে, কই তোমরা?
আরে কি হয়েছেটা কি বলবি তো? বলে উঠলেন মা। দাদা তুই এসেছিস? বলল ভাই। হাঁপাতে হাঁপাতে নবীন বলল, বাবা 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 কই? শুনলাম বাবার নাকি কিছু একটা হয়েছে। ভাই সুভাষ ওর দিকে একটা টুল এগিয়ে দিয়ে বলল, তুই আগে শান্ত হয়ে বস, দাঁড়া পাখাটা চালাই। ভাইয়ের কথা শুনে লাল রঙের টুলটায় বসল নবীন, কিন্তু অশান্তি তার মন থেকে যাচ্ছে না। বিমল বুড়ো এত রহস্য করে একটা কথা বলেছে যে তার মন একেবারেই মানতে চাইছে না। একবার ভেতর ঘরের দিকে উকি মারল সে, যদি বাবাকে কোনো ক্রমে দেখা যায় তাই। সুভাষ বলল, বাবা আজ 5 দিন হলো ঘরে শয্যাশায়ী, প্রায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সে কি মানে? মানে হলো বাবাকে সে ধরেছিল। এবার নবীন অধৈর্য হয়ে বলল, কে ধরেছিল বাবাকে? এভাবে বলছিস কেন ভাই? সবটা খুলে বল না। দাঁড়া বলছি। এই সোমবার ওই রাত 8টা নাগাদ বাবা মুদির দোকানে গেছিল। আমি তো মণি কাকুর বাড়ি টিউশনি করতে গেছিলাম, সেই জন্যে মায়ের কথায় বাবাই গেছিল দোকানে। তারপর আর ফিরে আসেনি। এদিকে আমিও বাড়ি চলে এসেছি। ঘড়িতে যখন 9টা বাজে তখন আমি আর রাখাল বেরোলাম বাবার খোঁজে। দুজনে সাইকেল চালিয়ে যখন শঙ্কর খুড়োর দোকানে পৌঁছাই তখন খুড়ো বলে বাবা নাকি এদিকে আসেনি। অথচ ভাব দাদা, একবার বাজারের দিকে গেলে শঙ্কর খুড়োর দোকানে বাবা যাবেই যাবে, এর অন্যথা হওয়ার নয়। অবশেষে উপায় না পেয়ে আমরা এবার বাজারের আশেপাশের রাস্তাগুলোতে খুঁজলাম, কিন্তু সব জায়গায় ফল একই, শূন্য। শেষমেশ আমরা দুইজনে ভারী চিন্তায় পড়ে গেলাম। বাবাকে কোথাও পাচ্ছি না। একটা লোক মুদিখানায় যাবে বলে আর কতদূরই বা যেতে পারে। তখন রাখাল বলল জঙ্গলের পথ ধরতে। দুজনে জঙ্গলের দিকে যেতেই দেখি বাবা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। বাবার চোখ দুটো খোলা, যেন কিছু একটা দেখে বড্ড ভয় পেয়ে গেছে। একেবারে অসাড় দেহটাকে দুজনে কোনো মতে তুলে নিয়ে আমরা বাড়িতে নিয়ে এসে শুইয়ে দিলাম। পরদিন সুজন ডাক্তার এসে দেখে গেল বাবার ধুম জ্বর ছাড়া আর কোনো ব্যাধি নেই। ডাক্তারের ওষুধে জ্বর ছাড়লো ঠিকই, কিন্তু বাবা তারপর থেকে মুখে আর রা কাটছে না। শুধুই বেলের শরবত, বাতাসার শরবত মা এসবই খাওয়াচ্ছে। কোনো শক্ত জিনিসও বাবা চিবোতে পারছে না। বাবার যে কি হলো কিছুই বুঝতে পারছি না রে দাদা। একবার কি কলকাতায় নিয়ে যাবি? এতক্ষণ চুপচাপ করে ভাইয়ের কথা শুনছিল নবীন। এবার সে গম্ভীর কণ্ঠে বলল, তারপর আর সুজন ডাক্তার এসেছিল? হ্যাঁ এসেছিল তো, কিন্তু তার মাথাতে ওইসব কিছুই ঢুকছে না রে। তাহলে কলকাতা নিয়েই যেতে হবে। দাঁড়া, তার আগে একবার বাবাকে দেখি। বলে নবীন একটু জিরিয়ে নিয়ে বাবার ঘরের দিকে এগোলো। নবীন দেখল তার বাবার শরীরের এতটাই পরিবর্তন হয়েছে যে মন্বন্তরের মানুষগুলোকেও পেশিবহুল বলে মনে হয়। চোখের তলায় এক রাশ কালি জমেছে, আর কোন কোটরে যে চোখ দুটো ঢুকে গেছে তা খুঁজে পাওয়াই মুশকিল। দুর্বলতা গোটা শরীরকে এমনভাবে গ্রাস করেছে যেন লোকটা আর কোনো কালেই উঠতে পারবে না। হাত পায়ের শিরা বেরিয়ে দগদগ করছে শরীরে, মাথার চুলও খসে পড়েছে অনেকটা, মুখ ভরে গেছে কাঁচা পাকা দাড়ির সমন্বয়। তবে শরীরের মধ্যে আরেকটা অদ্ভুত পরিবর্তন ঘটেছে যা আগে তার বাবার মধ্যে কখনোই ছিল না। নবীন ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, বাবার পেটটা এভাবে ফুলে উঠল কি করে? ব্যস্ত সমস্ত হয়ে সুভাষ একবার উঁকি মেরে দেখল বাবার পেটখানি। হ্যাঁ সত্যি, বাবার পেটটা আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে যেন। সুভাষ মেইয়ে আসা স্বরে বলল, তাই তো, আসলে আমি ঠিক লক্ষ্য করিনি ব্যাপারটা। নবীন একটা জোরালো দৃষ্টিতে তাকিয়ে রইল ভাইয়ের উদ্দেশ্যে। পাশ থেকে মা এগিয়ে এসে বললেন, বাবা তোরা যা ভালো পারিস কর, গায়ের অবস্থা তো ভালো না, পারলে তোর বাবাকে নিয়ে কলকাতায় যা, তবে মনে হয় না তাতে কোনো কাজ হবে বলে। নবীনের মাথায় কথাটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। এই গ্রামে ঢোকার পর থেকেই সে শুনে আসছে যে গ্রামের অবস্থা ভালো নয়, কিন্তু কি যে আদতে খারাপ ঘটেছে সেটা জানতে সে বড়ই উৎসুক হয়ে রয়েছে। সে এবার ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল,
মা, একটু বলবে খারাপ কি হয়েছে? আশা থেকেই শুনছি যে খারাপ কিছু ঘটেছে, কিন্তু কি? বাবার শরীরের এই অবস্থার জন্য কি অন্য কোনো কারণ আছে? সুভাষ বলল, এখন তুই একটু গা হাত পা ধুয়ে নে, তারপর তোকে সব ঘটনা আমি খুলে বলছি। শুধু আমাদের বাবাই নয়, গ্রামে এই 2 মাসে মোট 15টা মৃত্যুর ঘটনা ঘটেছে। 15টাই খুন, এবং সবকটা দেহ পাওয়া গেছে জঙ্গলের ধারে খাওয়া অবস্থায়। কেউ যেন খুন করে লোকগুলোকে একেবারে খেয়ে ফেলেছে। শুধু আমাদের বাবাকে এভাবে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ভগবানের অসীম দয়া। নবীন দেখল তার মা কাঁদতে কাঁদতে সিংহাসনের সামনে গিয়ে প্রণাম করছেন প্রাণ ভরে। গায়ে এভাবে মৃত্যুর বন্যা বইছে, কিন্তু কেন? নবীনের মনটা বড্ড উসখুস করে। সূর্য তখন সবে মাত্র ছত্রধরপুর গাঁয়ের আকাশকে বিদায় জানাবে শুরু করেছে। নবীন আর সুভাষ দুটি সাইকেল বাগিয়ে মাঠের দিকে বেরোলো। এই পল্লী গাঁয়ে বিকেলের ফুরফুরে হাওয়া খেলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায়। তবে নবীন অনুভব করছে এই হাওয়ায় যেন মিশে রয়েছে একটা ভয়, একটা আতঙ্ক, প্রিয় মানুষের ছেড়ে যাওয়ার আতঙ্ক। সুভাষ আর নবীন পুকুরের ধারে একটা বড় অশ্বত্থ গাছের নিচে হাতে বাদাম ভাজা আর মুড়ি নিয়ে বসে পড়ল। সুভাষ বলল, দাদা, তুই এই সময় গ্রামে এসে ভালো করিসনি, বুঝলি? গ্রামের অবস্থা এখন একেবারেই খারাপ। দেখছিস না, মাঠে কোনো ছেলেও খেলতে আসছে না। কখনো দেখেছিস পাড়াগাঁয়ের এরম হাল? নবীন গম্ভীর কণ্ঠে বলল, তোরা একটিবার তো ফোনে আমাকে জানাতে পারতিস, আমি তাহলে আরো তাড়াতাড়ি আসতাম। বাবার এরকম অবস্থা, আর তোরা কিনা। না রে, মাই আসলে জানাতে বারণ করেছিল। বুঝিসই তো, তুই যাতে বেকার আর চিন্তা না করিস, তার জন্যই আর কি মা তোকে জানাতে বারণ করেছিল। তুই এলে তো সেই জানতেই পারবি সব, সেই জন্যই আর কি। সেসব বাদ দে, আর কোনো ভনিতা না করে বল তুই ঠিক কি কি জানিস। সুভাষ মুড়ি আর বাদাম খেতে খেতে দাদার কাছে তার জ্ঞানের ভাণ্ডারে এই ঘটনার যতটা কুক্ষিগত করা রয়েছে সবটাই খুলে বলল। নবীন বেশ ভাবিত হয়ে পড়ল এই কথা শুনে। এমনভাবে খুনের ঘটনা ঘটে চলেছে গ্রাম জুড়ে, পুলিশ প্রশাসন কিছুই করতে পারেনি। এভাবে চলতে থাকলে তো একদিন গোটা গ্রামটা মৃত্যুপুরী হয়ে যাবে। এই কদিনের ছুটিতে এখানে এসেছিল নবীন একটু শান্তির খোঁজে, কিন্তু এখন গাঁয়ের যা অবস্থা, তাতে এই অবস্থায় মা ভাইকে অসুস্থ বাবার কাছে রেখে সে আর 1 সপ্তাহের মধ্যে কিছুতেই ফিরে যেতে পারবে না। নবীন জিজ্ঞাসা করল, তোরা পুলিশে গিয়েছিলি কি? আর চেনার মধ্যে কার পরিবারের সাথে এটা ঘটেছে? সুভাষ ম্রিয়মান স্বরে বলল, ওই যে রাধা কাকিমার ছেলেকেও তো ওভাবেই পাওয়া গেল। তোর সঙ্গে তো তার খুব ভাবও ছিল রে। নবীনের মনটা খুবই খারাপ হয়ে গেল। সে হতচকিত হয়ে বলল, তন্ময়, ওর এই হাল হয়েছে? কি বলিস? নবীনের বেশ মনে আছে তন্ময়ের সঙ্গে তার মাস 6 আগেও বেশ খোশ মেজাজে ভাঙা মন্দিরের সামনে গাল গল্প চলেছিল, আর আজ কিনা তার ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার করা হয়েছে গাঁয়ের জঙ্গলে। ব্যাপারটা 1 ফোঁটাও সুবিধার লাগছে না আর নবীনের। না, আর এভাবে পারা যাবে না। গায়ের লোকগুলো সব আফিম খেয়ে নেশা করে করেই মরবে। এদিকে যে জলজ্যান্ত প্রাণগুলো চলে যাচ্ছে তাতে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। নবীন গলা চড়িয়ে বলল, থাক, কাউকে কিচ্ছু করতে হবে না। চল আমরা রাধা কাকিমার বাড়িতে যাই, সেখানে কাকিমার সাথে কথা বলে সোজা থানায় যাব। আজ এর একটা হেস্তনেস্ত করেই তবে আমি নিঃশ্বাস নেব। সুভাষ দেখল ওর দাদার চোখ দুটো ভাটার মতো জ্বলছে, যেন এক্ষুনি সেখান থেকে অগ্নুৎপাত হলেও সে এতটুকু আশ্চর্য হবে না। রাধা কাকিমার বাড়িতে গিয়ে সে আরেক ঝামেলা। নবীন উত্তেজনার বশবর্তী হয়ে সুভাষের সঙ্গে 1 ফোঁটা কথাবার্তা না বলে সঙ্গে সঙ্গে সাইকেল বাগিয়ে এক প্রকার দৌড় দিয়েছিল তাদের বাড়ির দিকে। কিন্তু সে বুঝতে পারেনি যে রাধা কাকিমা হঠাৎ করে তন্ময়ের কথা শুনে এভাবে উত্তেজিত হয়ে উঠবেন। তিনি হঠাৎ করে গায়ের সকল মাথাকে সাপান্তর করতে শুরু করলেন এক নাগারে, যেন সকলকে আজই পৃথিবীচ্যুত করে ছাড়বেন। উঠোনে এসে একেবারে পাগলের মতন গালাগাল দিতে লাগলেন পাশের বাড়ির উদ্দেশ্যে। এই আটকুড়োর বেটারা, এই মাগিগুলো, তোদের জন্যে আমার ছাওয়ালটাকে ওই শয়তান খেয়ে ফেলেছে।
তোদের ভালো হবে, তোদের ভালো হবে ভেবেছিস? মরবি, তোরাও মরবি। তোরা না মরলে আমি তোদের মারবো। সত্যি এরকম একটা অদ্ভুত কাণ্ড যে ঘটে যাবে সে আন্দাজ না ছিল নবীনের, না ছিল সুভাষের। যদিও সে অল্প অল্প জানতো যে তন্ময়ের মৃত্যুর পর থেকে তার মা অর্থাৎ উক্ত রাধা কাকিমা প্রায় পাগলের পর্যায়ে চলে গেছেন। তিনি এখন যত্রতত্র যাকে তাকে গালাগাল করেন আর অভিশাপ দেন। শেষমেশ গাঁয়ের মোড়ল অবিনাশবাবু এসে সবটা থামিয়ে দিয়ে সুভাষ আর নবীনের কাছে এগিয়ে গিয়ে তাদের আচ্ছা ধমক দিলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এই যে ছোকরা, তোমরা জানো না যে তন্ময়ের দেহ পাওয়ার পর থেকেই ওর মা একরকম পাগল হয়ে গেছে। ডাক্তারের কড়া বারণ আছে তন্ময়ের কথা না তুলতে। আর তোমরা কিনা ভেবেছ থানায় গিয়ে বড় হনুগিরি করবে? হ্যাঁ। নবীন ধীর কণ্ঠে বলল, আমার ভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আসলে তন্ময় আমার বন্ধু হয় অবিনাশ জ্যাঠা। আমি কয়েক মাস ছিলাম না গ্রামে, তাতেই যে এত কিছু হয়ে গেছে তা আমার জানা ছিল না। সে কথা তুমি না জানলেও তোমার ভাই তো জানতো নাকি? কি হে বাছা, তুই জানতে না? না না, ও আমায় বারণ করেছিল, কিন্তু আমি ভেবেছিলাম আমি আর শেষ দেখে ছাড়ব। কি খুন করেছে তাকে কোনো না কোনো একটা ফাঁদ পেতে তাকে ধরবই। আপনি আপনি একটিবার আমার কথা শুনুন। নবীন দেখল তার কথা শেষ হওয়ার আগেই গায়ের সকল বৃদ্ধরা তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। তাদের সেই বাঁকা হাসি মোটেও ভালোভাবে গ্রহণ করতে পারল না নবীন। অবিনাশবাবু বেশ গম্ভীর কণ্ঠে বললেন, কাকে ধরবে তুমি? তুমি কি জানো কে করেছে খুন? নবীন আত্মমর্যাদায় পরিপুষ্ট হয়ে সগৌরবে বলল, যেই করে থাকুক তাকে ধরে শাস্তি দেওয়াটা আপনার আর গ্রামবাসীদের কাজ। আপনার কাপুরুষের মতন এইভাবে চুপটি করে বসে থাকলে সে তার খুনের কাজ চালিয়ে যেতেই থাকবে, আর একটা ঘরেও কোনো জ্যান্ত মানুষ পাওয়া যাবে না। অবিনাশবাবুর কপালের ভাঁজ চওড়া হলো। তিনি নবীনের এই কথাটা সহজভাবে নিতে পারলেন না। এতগুলো বয়োজ্যেষ্ঠ মানুষকে কাপুরুষ বলে হেয় করাটা মোটেও উচিত কাজ হয়নি তার। তিনি এবার হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এই যে ছোড়া, অনেকক্ষণ ধরে শুনছি তোমার কথা। বড্ড বেড়ে পাকা হয়েছে তুমি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাপ মা কি শেখায়নি কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়? যদি চোখের সামনে দেখতে একে খুন করে খুবলে খেয়েছে ওদের, তাহলে এই প্রশ্ন করতে না। খুবলে মানুষকে খায় জানো? জানো তুমি? কে খায়? আপনি যখন জানেন তাহলে ধরিয়ে দিন না তাকে পুলিশের হাতে। পিশাচ রে পাগল, পিশাচ খায়। হ্যাঁ, এইটুকু জানো না, অথচ চ্যাটাং চ্যাটাং কথা বলতে জানো। কোনো মরা খেকো পিশাচের নজর পড়েছে আমাদের গায়ের ওপর, তার রসেই এই মৃত্যুর লীলা চলছে। নবীন বুঝল তার 32 পার্টি এইবার এই গম্ভীর আলোচনাতেও অংশ নেবে, কিন্তু কোনো ক্রমে নিজের হাসিটা পেটের মধ্যে চেপে রেখে একটা জোরে নিঃশ্বাস নিয়ে সে বলে, তাই নাকি? আপনি তাকে খেতে দেখেছেন? আমি দেখিনি, কিন্তু ওই নীরেন বাবু দেখেছেন। আপনি কি একে ব্যাখ্যা করবেন? নবীন দেখল একজন প্রৌঢ় বছর 80 লোক বেরিয়ে এলো এই জনজোয়ারের মধ্য থেকে। বৃদ্ধর গায়ের চামড়া একেবারে কুঁচকে গেছে বয়সের ভারে। তার চেহারা দেখেও মনে হয় যেন এক্ষুনি কারো কাঁধে ভার দিয়ে পড়ে যাবেন। তিনি ধীরে ধীরে বেরিয়ে এসে নিভে আসা প্রদীপের মতন করে বললেন, বাবা তুমি শোনো আমার কথা। ও জিনিস যে জিনিস আমি এক দেখাতেই বুঝেছি গো। আমি বুঝি, আমি চিনি, আমি চিনতে পারি। আমার কথাটা শোনো তুমি। ওকে ওকে এর আগেও 50 বছর আগে দেখেছিলাম আমি এই গায়ে। ও বাবা, আবার এখন দেখলাম আবার এসেছে আমাদের ক্ষতি করতে। ও হলো মরা খেকো পিশাচি। যখন গায়ে পাপ বাড়ে তখন ওর জন্ম হয় এই পিশাচির। সে তখন পাপ দূর করতে নেমে পড়ে মানুষের মধ্যে, মিশে যায় আমাদের মধ্যে। তারপর একে এক শিকার করে টপ টপ করে, শিকার করে তাদের মাংস খায়, আর তারপর হাওয়ায় মিলিয়ে যায়। আর তাকে দেখা যায় না, দেখলেও বোঝা যায় না। নবীন এবার তার দীর্ঘ জবানিতে ছেদ টেনে বলল, দেখে বোঝা যায় না মানে? আপনি তাহলে কি করে বুঝলেন?
দেখো, বোঝা যায় না, কারণ সে যে আমাদের মধ্যেই মিশে আছে বাবা, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না, পারবো না, কখনো পারবো না। একবার অন্তত তাকে ধরতে পারলে, তাকে চিনতে পারলে তাও শান্তি, কিন্তু তাকে ধরতে পারছি কই? সে যে আমাদের মধ্যে থেকেই আস্তে আস্তে বেড়ে চলছে আর খুঁজে চলছে শিকারকে। তবে আমি দেখেছি তারে একজনকে খেতে, ওই খাওয়ার সময় সে যে সম্পূর্ণ ন্যাংটা গো, সম্পূর্ণ ন্যাংটা, একটা ভয়ঙ্কর রূপ নিয়ে সে খুবলে খুবলে খাচ্ছিল পলাশে। নেহাত আমি রাম রাম বলে একটা শব্দ না করে বাড়ি পালিয়েছিলাম, না হলে সেদিন আমাকেও হয়তো। শেষের কথাটা বলতে গিয়ে বৃদ্ধর গলায় যে কষ্ট হলো তা বুঝতে পারল নবীন। আদতে গাঁজাখড়ি কথাগুলো এখন সেও বিশ্বাস করতে শুরু করেছে। ছেলেবেলায় শুনেছিল যদিও এরকম একটা কাহিনী, কিন্তু সে কথা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিতে গুরুত্ব হারিয়েছে। হ্যাঁ, এখন নবীনের আবার মনে পড়ল সেই কথাগুলো। মা খাওয়ানোর সময় এসব গল্প বলতো বটে, তবে সেগুলো যে নিছক গল্প বলে গ্রামবাসী বিশ্বাস করে না, সেটা আজ সে জানতে পেরেছে। নবীন ধীর গলায় বলল, আপনি তার মানে পলাশ বলে একজনকে খুন হতে দেখেছেন, তাই তো? না, খেতে দেখেছি। ওই জঙ্গলের পথে কোনো দরকার না থাকলে যাওয়া হতো না। কলা পাতা কাটতে গিয়ে দেখি ওই অবস্থা। সেই যে ওখান থেকে পালিয়েছি বাছা, আরও মুখো হয়নি আমি। নবীন আর কিছু না বলে ভাই সুভাষের সঙ্গে সেই স্থান ত্যাগ করে। তার মনে হতে থাকে যত তাড়াতাড়ি এই লোকগুলোর মধ্যে থেকে সে বেরোতে পারবে তত মঙ্গল। বাড়ি এসে ঘরে ঢুকতেই তার মা দৌড়ে দৌড়ে এলেন তার কাছে। হাঁপাতে হাঁপাতে বললেন, এই তোরা দুটিতে আর একদম বাইরে বেরোবি না এখন। এই সন্ধ্যার পর আমি যেন কাউকে বেরোতে না দেখি। আর নবীন, বড় হয়েছিস বলে তুই কিন্তু মাথা কিনে নিসনি। মায়ের কথাটা শোন, ওই জিনিস পথ ভুলায়, তারপর ওইখানেই ছিঁড়ে ফেলে খায়। নবীন ভাবল মায়ের সঙ্গে তর্ক করবে, কিন্তু মা কথাগুলো বলেই যেভাবে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেললেন, তাতে আর তর্কে যাওয়াটা তার পক্ষে সম্ভব হলো না। সে মাকে বুকে জড়িয়ে ধরে বলল, মা, এই তো আমি আছি, আমি আর ভাই আছি, আমাদের কিচ্ছুটি হয়নি, আমরা কোথাও যাচ্ছি না। এই দেখো ঘরেই আছি তোমার সাথে। অন্তত এ যাত্রায় এই কথাটা বলে নিস্তার পাওয়া গেল, না হলে একবার মায়ের কপালে হাত দিয়ে বলতে বললে সে জিনিস পালন করতে বাধ্য হতে হতো ওদের। না, আর মন টিকছে না। এভাবে কি আর মন টেকে? বাবার শরীরের এই অবস্থা, গোটা একটা দিন পেরিয়ে গেল, কিচ্ছু করতে পারছি না এই গ্রামে এসেও আমি। অন্তত বাবাকে নিয়ে এই গাঁয়ের বাইরে কোথাও ডাক্তার বৈদ্য দেখিয়ে আসতে হবে তো। অত্যুক্তি করে বলে উঠল নবীন। মনটা তার ভীষণ খারাপ হয়ে আছে। আজ গ্রামে ওর প্রেয়সীর আসার কথা। মেয়েটির নাম তনয়া। তনয়া তার পরিবার নিয়ে এই গ্রামে এসেছে বছর 3 হলো। তনয়ার মা আর এক বোন নিয়ে সংসার। নিজে পড়াশোনা করে কলকাতায় চাকরি করে আর এখানে গ্রামে পয়সা পাঠায়। ফোনে ফোনে হালকা কথাবার্তা চলতে চলতে কখন যে প্রেমের দিকে সম্পর্কটা এগোয় সেটা ধরতে পারেনি ওরা দুজনেই। বাড়িতে এখনো এই সম্পর্কে কিছু জানাতে পারেনি নবীন। ভেবেছিল এইবার গ্রামে ফিরে বাড়িতে জানিয়ে দেবে। একবার যখন চাকরি পেয়ে গেছে তখন আর তো কোনো সমস্যা থাকার কথা নয়। নবীন ঘরের বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরালো। গ্রামে এসে একটাবারও খোঁজ নেওয়া হয়নি তনয়ার। সিগারেটে টান দিয়ে ফোনটা করতেই কিছুক্ষণ বাদে ওপার থেকে ভেসে এলো একটা সুমিষ্ট কণ্ঠ। একেবারে বাজনার মতন রিনি রিনি স্বরে সে বলল, হ্যালো। হ্যাঁ হ্যালো, বলছি আজ কখন আসছো? ওই আর 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব গ্রামে। নবীনের মনে হলো তনয়ের গলাটা আজ একটু অন্য রকম লাগছে। এইভাবে সাধারণত সে কথা বলে না। নবীনের চিন্তা হলো। সে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে কি? না।
কি হবে, আজ বাড়িতে গিয়ে একটু রেস্ট নিই, কাল দেখা করছি। ও না, আমি ভাবলাম না থাক, ঠিক আছে, ঠিকই আজকে রেস্ট নাও, কাল না হয় দেখা করা যাবে। এইটুকু বলে ফোনটা কেটে দিল নবীন। ভেবেছিল একবার গায়ের এই বিপদের কথা জানাবে তনয়াকে, কিন্তু সে এই এত কিছুর মধ্যে সেটাও ভুলে গিয়েছিল। তনয়ের বাড়িতে আজ অবধি সে যায়নি কোনো দিন, না তো তনয় এসেছে তার বাড়িতে। দুজনের আলাপ সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে। সেখান থেকেই যখন ওরা জানতে পারল দুজনে একই গ্রামের বাসিন্দা, তখন আলাপ বাড়ল। এমনিতে নবীন জানে ঠিক কোন এলাকায় থাকে সে, তবে নিজে থেকে না ডাকলে ওভাবে তার বাড়িতে যাওয়া উচিত নয় বলেই তার মনে হয়। অপরদিকে বাবার শরীরটা আগের থেকে আরও খারাপ করেছে। চেহারা এমনভাবে শোচনীয় হয়ে উঠেছে যে এই মনে হয় তিনি পরলোকে ভ্রমণ করলেন। ভাই সুভাষ জানিয়েছে আগামী সপ্তাহের সোমবারই সে যেতে পারবে কলকাতা। নবীনেরও কোনো সমস্যা নেই, তবে ততদিন অন্তত বাবাকে টিকিয়ে রাখতে হবে পৃথিবীর বুকে। কেউ আছো নাকি? বাইরে থেকে ভেসে এলো মোড়ল অবিনাশ বাবুর কণ্ঠস্বর। নবীনের মা এগিয়ে গিয়ে মাথার ঘোমটা টেনে তাকে ঘরে ঢুকতে দিলেন। নবীন দেখল তিনি একা নন, সঙ্গে আছে আগের দিনের দেখা সেই বৃদ্ধ লোকটা, যে কিনা দেখেছে সেই পিশাচিনীকে। নবীন এগিয়ে এসে বলল, আপনারা হঠাৎ কোনো সমস্যা হয়েছে কি? অবিনাশবাবু বললেন, না না, কোনো সমস্যা নয়। আসলে আমরা তোমার সাথে কথা বলতে এসেছি। আগের দিন তোমার সাথে আমার ওরকম ব্যবহার করাটা উচিত হয়নি বাবা। নবীনের মনটাও একটু নরম হলো। সে নরম সুরেই বলল, আমারও অপরাধ মাফ করবেন, কিন্তু আমার সঙ্গে আপনাদের কি কথা থাকতে পারে সেটাই বুঝতে পারছি না। বলছি বাবা, বলছি। আসলে নীরেনদা তোমার বাবাকে একটু দেখতে চায়। ও, আপনি কি ডাক্তার? নীরেন বুড়ো এবার হেসে বললেন, না বাবা, আমি কোনো ডাক্তার ভর্তি নই, তবে তোমার বাবা একমাত্র সেই পিশাচিনী যে মুক্তি পেয়েছে, এ তো নিশ্চয়ই একটা কারণ আছে নাকি? কোনো কারণ বিনা কোনো কার্য অসম্ভব, মনে রেখো। সে তো বুঝলাম, কিন্তু আমার বাবার অবস্থা নিশ্চয়ই জানেন। তিনি কথা বলবার অবস্থায় নেই, শুয়ে শুয়ে বেডসুল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, রোজ আমাদের পরিষ্কার করতে হচ্ছে। হ্যাঁ বাবা, জানি। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবার উপর কোনো চাপ সৃষ্টি আমি করব না। আমি শুধু একবার ওনাকে দেখব, ব্যাস। অবিনাশবাবু এবং নীরেনবাবু দুজনে এবার নবীনকে অনুসরণ করে পৌঁছল নবীনের বাবার ঘরে। নীরেনবাবুর চোখ মুখ কুঁচকে গেল একটা আশঙ্কায়। মনে হলো যেন উনার কপালে ভাঁজের সৃষ্টি হয়েছে দ্বিগুণ। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আচ্ছা, তোমরা জানতে পেরেছিলে তোমার বাবাকে সেদিন কেন জঙ্গলে পাওয়া গেছিল? না, সেটা জানতে পারিনি, বলল সুভাষ। তাছাড়া বাবা তো সেই দিন থেকে আর কোনো কথাই বলতে পারেনি। বাবার যাওয়ার কথা ছিল বাজারে, সেখানে না গিয়ে কেন যে জঙ্গলে চলে গিয়েছিল কে জানে। জঙ্গলে উনি নিজে থেকে যায়নি, ওনাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। মতিভ্রম করে সেই পথে গিয়ে তারপর সব রকমের ব্যবস্থা করা হচ্ছিল মেরে খাওয়ার, কিন্তু সেটা করা হয়নি, বরং ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? পিশাচিনী তোমাদের বাবাকে ছেড়ে দিল কেন? নবীন দেখল ভদ্রলোক নিজের আঙুলগুলো মোটকে মোটকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছেন শূন্যের দিকে, যেন এক আকাশ বিস্ময় আর কৌতূহল ভর করেছে বৃদ্ধের দুই চোখে। নবীন বলল, বাবাকে আমরা আগামী সপ্তাহে কলকাতা নিয়ে যাব বলে ভাবছি। এইভাবে ওনাকে ফেলে রাখাটা ঠিক হবে না। গাঁয়ের ডাক্তার তো কিছু করতে পারলেন না। উত্তম ভাবনা। ঠিক আছে, আজ তবে আমরা উঠি। শোনো নবীন, তুমি অনেকদিন বাদে গায়ে এসেছো। বুড়োর একটা কথা রেখো বাবা, রাতের বেলা কোনোভাবেই তুমি বাইরে বেরিও না যেন। কথাটা মাথায় রেখো, কেমন? মোড়ল মশাইয়ের সঙ্গে বেরিয়ে গেলেন নীরেনবাবু। সন্ধ্যাবেলায় একবার বাইরে রাতের খাবারের জন্যে কিছু বাজারপত্র করে নিয়ে এলো। তার মায়ের কড়া নির্দেশ, একবার রাত ঘনালে যেন সে বাইরে না বের হয়। ঘড়ির কাঁটারা
নিজেদের মধ্যে পাল্লা দিয়ে দৌড়তে দৌড়তে রাত তখন 10-এর ঘরে পৌঁছে গেছে। ছত্রধরপুর গায়ে তখন বিষণ্ণতা আর ভয়ের একটা মিশ্রণ যেন বিরাজ করছে। এই থমথমে পরিবেশের মধ্যে প্রাণ নিয়ে বেঁচে থাকা যেন আর বেশি দিন সম্ভব নয়। নবীন মন খারাপকে একটু আনমনা করে খাওয়া দাওয়া করে নিল। বাইরে তাকিয়ে দেখল গোটা পৃথিবী জুড়ে যেন অন্ধকারের ভিড়। সকলেই নিজেদের দ্বার বন্ধ করে নিশ্চুপ হয়ে রয়েছে নিজেদের ঘরের মধ্যে। হাতে নিজের ফোনটা তুলে নবীন দেখল আজ তনয়ের সঙ্গে সেই একটিবার যে কথা হয়েছিল তারপরে আর কোনো কথাই হয়নি তার সঙ্গে। একটা মেসেজ পর্যন্ত করেনি মেয়েটা। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ফোনটা বন্ধ করে শুতে যাবে, ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে ফোনটা রিসিভ করল নবীন। হ্যালো, একটু ফিসফিসিয়ে বলল সে, কারণ পাশের ঘরে তার মা আর তার বাম পাশে ভাই বিভোরে ঘুমোচ্ছে। আজকে একটিবারের জন্য কি আমার কথা মনে পড়েনি তোমার? নবীনের মনে হলো তনয়া তার উপর রাগ করেছে। সে বোকার মতন বলল, কিন্তু তুমিও তো বললে তুমি একটু রেস্ট নেবে আজকে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তা বলে একটা মেসেজও যে পাবো না সেটা তো আশা করিনি। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। বলো কি বলছিলে? বলছিলাম যে দেখা করবে। নবীনের বুকের ভেতরটা কেমন যেন ফাঁপা ফানুষের মতন হয়ে গেল। সে বেকুবের মতো করে উত্তর দিল, কি এখন? তুমি কি পাগল হয়েছো? আরে কেন, ওই বুড়ো অশ্বত্থ মন্দিরের কাছে চলে এসো না। এখন আমার ঘরেও সবাই ঘুমোচ্ছে, একটু এসো না। সে কবে শেষ দেখেছিলাম তোমায় বলো? তনয়ের শেষ কথাটায় একটা অপার্থিব মায়া রয়েছে। মনে মনে নবীনও নিজেকে প্রশ্ন করে বসল, ঠিকই তো, শেষ কবে তারা দেখা করেছিল একান্তে? সে গলা খাকড়ে নিয়ে বলল, তুমি কি শোনোনি গায়ে কি হচ্ছে? এমন পরিস্থিতিতে মায়ের কথা অমান্য করে বাইরে যাওয়াটা আমার উচিত হবে না। কচি খোকা আমার। কেন তাহলে প্রেমটা করতে গিয়েছিলে কেন শুনি? তোমাকে এরকমটা জানলে আমি... আরে পাগলামি করো না তনয়া। তুমি তোমার মায়ের কাছে শোনোনি গায়ে কি হচ্ছে? লোকে মরছে রাত্রিবেলা করে, শুধু মরছে না, একেবারে হাত খাওয়া অবস্থায় তাদের পাওয়া যাচ্ছে। এই কথাটা শুনে হো হো করে হেসে উঠল তনয়া। ও প্রান্ত থেকে একটা টিটকিরির মতন কথা ভেসে এলো, তুমি আবার এসব বিশ্বাস করো? সত্যি পারো বটে। একটা পিশাচ নাকি মানুষ মেরে খেয়ে যাচ্ছে। টিপিক্যাল গেও হয়ে গেল না কথাটা? নবীনের ইচ্ছে হলো জোর গলায় বলে উঠতে, হ্যাঁ আমি গেও, গাঁয়ের মানুষ। কিন্তু সেটা না বলে নিজের আলগা পুরুষত্ব দেখানোর জন্য বলে উঠল, না কিন্তু তবু বাবা অসুস্থ, এত রাতে মার ভাইয়ের ভরসায় তাদের একা ছেড়ে চলে যাওয়াটা... ঠিক আছে, তোমায় আসতে হবে না। মনে রেখো, কাল পরশু তরশু কখনোই আসতে হবে না। নবীন বেশ চিন্তায় পড়ল। কি ব্যাপার, মেয়েটা হঠাৎ এরকম জোর করছে কেন? মেয়েলি ব্যাপারটা সে বরাবরই কম বোঝে। বাধ্য হয়েই বলল, না আমি যাচ্ছি 10টা মিনিট দাও, আসছি আমি। খুব সন্তর্পণে ভাইয়ের পাশ থেকে উঠে গায়ে একটা পাতলা গেঞ্জি গলিয়ে নিয়ে বেরিয়ে পড়ল নবীন। বেরোনোর সময় একবার মায়ের ঘরে উঁকি দিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলল সেদিকে তাকিয়ে। না, এখন সাইকেল বের করা যাবে না, তাহলেই আওয়াজ হবে। পায়ে হেঁটেই বুড়ো অশ্বত্থ মন্দিরের দিকে এগিয়ে গেল সে। চারিদিকে নিশুতি অন্ধকার ছত্রধরপুরের কায়া বরাবর আবর্তন করছে নবীনকে ঘিরে। তীব্র ঝিঝির ডাক আর 2-4টে প্যাঁচার শব্দে এই রাতেও গ্রামের নিস্তব্ধতা যেন মৃদু প্রাণ পেয়েছে। হঠাৎ একটা সুরসুর করে কাঁচা পাতার সরে যাওয়ার আওয়াজে চমকে উঠল নবীন। তারপর প্রাণীটাকে দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ, বেজি, মা এমন ভয় ঢুকিয়ে দিয়েছে না মনে। আরও কিছুটা হেঁটে যাওয়ার পরেই নবীন এসে দাঁড়ালো বুড়ো অশ্বত্থ মন্দিরের সম্মুখে। মন্দিরের চাতালে
পা ছড়িয়ে বসে আছে তার তনয়া। তার পরনে একটা মেরুন রঙের বাটিকের কুর্তি, সম্ভবত কলকাতা থেকে কেনা। চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে সে বসে রয়েছে অন্ধকারের আড়ালে। ওই দূরে একটা মিটমিট করে হ্যালোজেন জ্বলছে। তারই মৃদু আলোয় এতদিন বাদে মুখটা চিনতে ভুল হলো না নবীনের। বেশ প্রসন্ন বোধ করছে সে এখন। কতদিন বাদে তার প্রিয় মানুষটার সঙ্গে দেখা হচ্ছে তার। ভাবনাটা মাথায় আসতেই এক ছুটে সেদিকে এগিয়ে গেল নবীন। তনয়া তাকে আসতে দেখে গোলাপি ঠোঁটের উপর ফুটিয়ে তুলল একটা তুলতুলে নরম হাসি। নবীন তার পাশে বসতেই তনয়া তার দিকে এক দৃষ্টে প্রেমের অভিব্যক্তি নিয়ে চেয়ে রইল। বলল, কতদিন বাদে দেখছি তোমায়, এক ফোঁটাও বদলাওনি। নবীন হেসে বলে, বদল কি আর এত সহজ? তোমার মতন একটা মেয়ে যার জীবনে আছে তার পক্ষে হুট করে কয়েক মাসে বদলে যাওয়াটা চারটিখানি কাজ নয়। তনয়া হেসে ওঠে মোহময়ীর মতো করে। তারপর নবীনের হাতের উপর হাত রেখে বলে, চারিদিকটা কি অন্ধকার, তাই না? অন্ধকারে ভয় হয় বুঝি? আমার স্বর শুনে কি তোমার ভয় শব্দটা মাথায় আসছে? পাগল কোথাকার। সরি, বলছি যে আজ কিন্তু আমায় তাড়াতাড়ি যেতে হবে। বাড়িতে মা ভাই একবার জানতে পারলেই গ্রাম জুড়ে আমায় শাসন করতে আরম্ভ করবে। আর তুমিও বাড়ি চলে যাও। তোমায় বাড়িতে ছেড়ে দিয়ে তবেই আমি বাড়ি যাব। এমনিতেই চারিদিকের অবস্থা এখন ভালো না। আমার চিন্তা তোমায় করতে হবে না। এসো, আমার কোলে মাথা রাখো, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই কিছুক্ষণ, তারপর চলে যাচ্ছি। নবীন বুঝতে পারে তার চোখের পাতা ভারী হয়ে আসছে প্রেমের ঠেলায়। তনয়ার কোলে মাথা রেখে তার গোলাপি ঠোঁটের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সে। কি মোহময়ী মায়াবী রূপ তার! নবীন নিশ্চয়ই গত জন্মে হিমালয়ের কোনো উচ্চকোটির সাধক ছিল, না হলে এমন রূপসী কন্যা তার ভাগ্যে কেমন করে জোটে? তনয়া গুনগুন করে একটা সুর ভাজতে থাকে আর নিজের আঙুলগুলো বুলিয়ে দিতে থাকে নবীনের ঝাঁকড়া চুলের অভ্যন্তরে। তার প্রেমের লালাবাই শুনতে শুনতে নবীন টের পেল এই নেশা ভাঙের নেশার চেয়েও তীব্র। এখন এই নেশাকে উপেক্ষা করা তার মতন ছেলের পক্ষে সহজ কাজ নয়। ধীরে ধীরে মা, বাবা, ভাই, গোটা গ্রামের আশঙ্কা তার চোখের সামনে থেকে ন্যাপথালিনের মতো উবে যেতে লাগলো। আর সেই সমস্ত শূন্যতা জুড়ে বিরাজ করতে লাগলো সেই মেরুন বাটিকের কাজ করা কুর্তি পরিহিতা, ঠোঁটে যার গোলাপি আভা উঁকি দেয় মিষ্টি হাসিকে বিস্তৃত করে তার মায়া ভরা মুখখানি। এই দাদা, এই কই রে? আরে ওঠ বলছি, ওঠ! এক প্রকার জোরে জোরে ধাক্কা দিয়েই নবীনকে গভীর নিদ্রা থেকে জাগিয়ে তুলল সুভাষ। নবীন স্বপ্নে দেখছিল সে তনয়ার সঙ্গে মেলায় গিয়ে জিলিপি কিনেছে, আর তনয়া তাকে বারংবার মটকা কুলফি কিনে দেওয়ার জন্য বায়না করে তার হাত টানছে। কিন্তু ঘুমের ঘোরটা ভাঙতেই সে দেখল, না, তনয়া নয়, তার ভাই সুভাষ এসে তাকে টানা হ্যাঁচড়া করছিল এতক্ষণ। ঘুম চোখে বেকুবের মতন সে জিজ্ঞেস করল, কে কে? ও ভাই, তুই কি করছিস এখানে? সুভাষ তখন অস্বাভাবিক ঘামছে। সে প্রশ্ন করল, আচ্ছা, তোর এটা আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল না? তুই তুই এ কি, এতগুলো লোক এখানে? পিছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো নবীনের কানে। মোড়ল অবিনাশবাবু গম্ভীর কণ্ঠে বলছেন, এরকম একটা দাদা থাকলে ভাই তো গায়ের সকলকে নিয়ে আসবেই। তোমার বলিহারি কাণ্ড ছেলে, রাত বিরেতে যেখানে লোকে বাইরে বের হচ্ছে না সেখানে তুমি কিনা মন্দির চাতালে ঘুমোচ্ছ। ঠিক কি হয়েছিল বলো তো, সবটা বলো। নবীনের মাথায় তখনও কিছুই ঢুকছে না। সে চারিদিকে অন্ধকারের মধ্যে খুঁজছে সেই দুই জোড়া চোখকে। তাকে নিরুত্তর দেখে অবিনাশবাবু আবার বললেন, এর ঘা দেখে ধরেছিল সে পিশাচিনী। শোনো বাছা,
তুমি কিন্তু আর একটিবারও বাড়ির বাইরে বেরোনোর তাল করবে না। কেন যে বেরিয়েছো সেটাও তো বলছো না। নবীন হঠাৎ করে বলে উঠল, না না, আমি বেরোইনি, বোধহয় আমায় নিশি ডেকেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকমই কিছু একটা হবে। নিশি ডেকেছিল? বিস্মিত কণ্ঠে বললেন ভদ্রলোক। এইবার পিশাচিনীর সঙ্গে আরো একটা রূপ যুক্ত হলো, নিশি। নীরেনবাবু দূরে দাঁড়িয়ে গুনতে লাগলেন আর কত নতুন ভাবে তিনি জানবেন পিশাচিনীকে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলতে দুলতে 10-12টা টর্চকে সম্বল করে সকলে চলতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। নবীনের মনে সন্দেহটা রয়েই গেল, কি ব্যাপার, তনয়া এইভাবে হঠাৎ উধাও হয়ে গেল কেন? যখন সে দেখেছে এতগুলো লোক এইদিকে এগিয়ে আসছে তখনই পালিয়েছে নাকি? হ্যাঁ, তাই হবে হয়তো। আচ্ছা, ও ঠিকঠাক বাড়িতে পৌঁছতে পেরেছে তো? অপরদিকে জঙ্গলের মধ্য দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে এক নাম না জানা পিশাচিনী। না, তার মনুষ্য নাম হয়তো এখনো তনয়া। তবে যখন সে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে তখন তার আর কোনো নাম থাকে না। তখন সে কেবলমাত্র সর্বগ্রাসী এক পিশাচিনী, যার বুভুক্ষ দশা কাটানোর ক্ষমতা এই সারা দুনিয়ায় আর কারোর নেই। তার বাম হাতে ধরা রয়েছে এক বৃদ্ধ মানুষের পা। বৃদ্ধ লোকটি ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে মাটির উপর দিয়ে নিজের নিশান রূপে রক্ত ছড়িয়ে চলেছে। তিনি বারংবার কাতর কণ্ঠে বলছেন, ছেড়ে দে আমায়। কিন্তু তার কথা যে পিশাচিনীর কানে ঢুকছে না। সে নিজের গন্তব্য সোজা রেখে এগিয়ে চলেছে সেই দিকে। হয়তো আর কয়েক মুহূর্ত বাদেই তাকে ছিঁড়ে কামড়ে খেয়ে নেবে। নীরেনবাবু তবুও মাঝে মধ্যে গলা চড়িয়ে বলছেন তাকে থামাতে, কিন্তু তার একটাও কারণ জানা নেই সে কেন বাঁচতে দেবে এই অশীতিপর বৃদ্ধটিকে। সেই ভয়াল রাক্ষসে পিশাচিটা মৌনব্রত অবলম্বন করে এগিয়েই চলেছে, তার থামার কোনো বিরাম নেই। নিশ্চুপ অন্ধকারকে ভেদ করে কয়েকটা শেয়ালের কোরাসের সঙ্গে ভেসে ওঠে নীরেনবাবুর চিৎকার, কিন্তু তারা ছত্রধরপুর গায়ের আবর্তে চাপা পড়ে যায় জঙ্গলের গভীরে। কয়েকটা আগাছার সামনে এসে শেষমেশ থামল সেই পিশাচিনী। ততক্ষণে নীরেনবাবুর নাক থেকে রক্তের ফল্গু ধারা বইছে, কপাল চিরেও বেরিয়ে এসেছে রক্তের স্রোত। নীরেনবাবু এখন আর ভয় পাচ্ছেন না। তার কাছে এখন অনেকগুলো প্রশ্ন আছে, যার উত্তর তাকে পেতেই হবে। তিনি অনেকবার চেষ্টা করেছেন পিশাচের দৃষ্টি আকর্ষণ করার, কিন্তু একবারও পারেননি। শেষমেশ যখন তিনি বুঝলেন তার সময় ফুরিয়ে এসেছে, তখন আরেকবার শেষ চেষ্টা করলেন। তিনি চিৎকার করে জিজ্ঞেস করলেন, তাহলে বলো, কেন তুমি ওই লোকটাকে ছেড়ে দিলে? যেখানে তুমি সবাইকে খুন করছো সেখানে সেখানে ওকে ছেড়ে দিলে কেন তুমি? এতক্ষণে মনে হয় কথায় কিছু কাজ দিয়েছে। সে এবার আকাশ বাতাস কাঁপিয়ে হুঙ্কারের ন্যায় হেসে উঠে বলল, তার মধ্যে যে আমি বীজ পুঁতেছি গো, আমি শেষ হলে সে যে আমার কাজ করবে, ঠিক যেমন ভাবে পুঁতেছিলাম এই মেয়ের দেহে। তার হাসিতে এমনিতেই পিলে চমকে গিয়েছিল নীরেন বুড়োর। তবে এখন কৌতূহল সেই জায়গায় ঘাঁটি গেড়ে বসল। তার মানে এই পিশাচের কি আর অন্ত হবে না? আর কোনোদিনও তার সাধের ছত্রধরপুর গ্রাম রেহাই পাবে না ভয়ঙ্কর পিশাচির সর্বনাশী গ্রাস থেকে? মনটা অকুস্থলে ব্যাপক হাঁপিয়ে গেল ভদ্রলোকের। একটা ভয়ঙ্কর বিষণ্ণতা তাকে আঁকড়ে ধরল। তিনি কাতর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তাহলে কি এর শেষ নেই? ভদ্রলোকের চোখে জল। তিনি উত্তর শুনবেন বলে অপেক্ষা করলেও সেই উত্তর তার কান অবধি পৌঁছাল না। তার আগেই তার মাথাটা ধরে ব্যাপক টানা হেঁচড়া শুরু করল পিশাচিনী।
ফলে নীরেন বাবুর মাথাটা তার ধর থেকে মর্মর শব্দে উঠে এলো পিশাচিনীর হাতের তালুতে। আহা, অবিনাশ মণ্ডল বলেছিলেন 100 বছর অবধি বেঁচে থাকলে তাকে গায়ের প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা দেবেন, মালা পরাবেন, আরও কত কি। শেষকালে এই সব স্মৃতিগুলোই ভদ্রলোকের চোখের সামনে ভেসে উঠেছিল। তারপর সবটা কেমন নিকষ কালো অন্ধকার। পিশাচিনী যখন বুড়োর মগজটা ধরে চুষে চুষে তার ঘিলু খাচ্ছিল, তখন সে বড়ই তৃপ্ত অনুভব করছিল, কারণ এর আগে এই গায়ে এত ঘিলু কারো মগজে পাওয়া যায়নি। যে ভালো করে ছাল ছাড়িয়ে কচর মচর শব্দে তাকে আদ্যপান্ত খেতে লাগলো সে। গায়ের যে মানুষটা এই নরবলির সম্বন্ধে একটু জ্ঞান রাখত, সেও আজ নরবলি হয়ে গেল পিশাচিনীর হাতে। তার সাক্ষী থাকলো কেবল কয়েকটা বোবা গাছ, অবাধ আগাছা আর বাঁচাল ঝিঝির দল। বাড়ি ফিরতে গিয়েই অবিনাশবাবু বুঝলেন এতক্ষণ ধরে তার সঙ্গে থাকলেও হঠাৎ করে নীরেনবাবু কোথাও যেন উধাও হয়ে গেছেন। মনে মনে ভাবলেন, লোকটা বোধহয় বাড়ি চলে গেছে। কিন্তু একবারও ভুলে যাবে না। কথাটা একবার তার মাথায় এলো। তারপরই মনে মনে আবার বললেন, এত বয়স হয়েছে তো, হয়তো তাই চলে গেছে জলদি জলদি। মানুষের মনটা বড়ই অদ্ভুত। যে প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ঝক্কি পোহাতে হয়, সে প্রশ্নের উত্তর দেয় তার মন। তাতে খানিকটা গোঁজামিল থাকলেও সেটাই যেন আদি যুগ থেকে উচিত কার্যরূপে ধরা দিয়েছে তার মনে। আসলে আমরা সবাই শান্ত হতে ভালোবাসি, অধিক অশান্তি আমাদের পীড়া দেয়। তাই নিজের মতো করে একটা উপসংহার গড়ে নিতে পারলেই হলো। পরদিন ভোরবেলা যেখানে মোরগের ডাকে ঘুম ভাঙার কথা ছিল, সেখানে গোটা গ্রামের ঘুম ভাঙল নীরেনবাবুর ছেলের চিৎকারে। সেই কুলাঙ্গার বৎস তার স্ত্রী পুত্র নিয়ে এমনই মশগুল ছিল যে সারা রাত যে পাশের ঘরে বাবা নেই তারা খেয়ালই করেনি। মোড়ল অবিনাশবাবুর বাড়িতে গিয়ে যখন সে জানালো বাবার বাড়িতে না থাকার বৃত্তান্ত, তখন তিনি প্রচণ্ড মুষড়ে পড়লেন। গত রাতে একবার তার সন্দেহ হয়েছিল বটে, তবে এখন আর সন্দেহের কোনো প্রশ্নই নেই। আশেপাশের ছেলেপুলেদের ডেকে নিয়ে প্রথমেই তারা জঙ্গলের দিকে অগ্রসর হলো। রাত্রে ছত্রধরপুরের চেহারা যতটা ভয়ানক থাকে, ভোরে সেই চেহারা আমূল বদলে যায়। বাইরের কেউ দেখলে হয়তো জঙ্গলের আবহ দেখলে প্রেমে পড়ে যাবে, কিন্তু একমাত্র এখানকার অধিবাসীরাই জানে এই জঙ্গলে রাতের বেলায় আগমন হয় কার। দলবল নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে প্রায় মিনিট 5 হাঁটতে হলো ওদের। নীরেনবাবুর ছেলের হৃদস্পন্দন তখন প্রতি মুহূর্তে আকাশচুম্বী উচ্চতায় পাড়ি দিচ্ছে। দীর্ঘ খানা তল্লাশির পর আগাছার দলের মধ্য থেকে কয়েকটা হাড়গোড় ওদের চোখে পড়ল। দূরে এক ধারে পড়ে রয়েছে একজোড়া বিস্ময় মাখা চোখ। মনে হয় বুঝি কেউ তীব্র অনাদরে তার চোখগুলিকে খুবলে ফেলে রেখেছে। ভদ্রলোকের ছেলে এবার বাবা বাবা বলে চিৎকার করতে করতে ছুটে গেলেন আগাছার আড়ালে। সেখানেই খোঁজ পাওয়া গেল বৃদ্ধ নীরেনবাবুর আধ খাওয়া শবদেহের। মৃতদেহের যেটুকু অংশ পিশাচিনী ফেলে রেখে দিয়েছে উচ্ছিষ্ট হিসেবে, মনে হয় তার চেয়ে ভালো হতো তাকে সম্পূর্ণটা খেয়ে ফেললেই। শেষমেশ গায়ের লোকগুলো চোখের জল ফেলল এবং হাপিত্তেশ করল এই ভেবে যে যেই লোকটা এই ভয়ঙ্কর কালের বৃত্তান্ত কিছুটা হলেও জানাতে পারত, তিনি আর থাকলেন না এই পৃথিবীতে। এখন সংকট এতটাই বেড়েছে যে লোকেরা নিজের ভিটে মাটি ছেড়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছে। যে যার মতো বাক্স প্যাটরা গুছোতে এখন ব্যস্ত। বৃদ্ধ নীরেনবাবুর শেষকর্ম সেরে উঠে মোড়ল অবিনাশবাবু পৌঁছলেন নবীনের বাড়িতে। নবীন এতক্ষণ ধরে গাঁয়ে যে বড় কাণ্ড ঘটেছে সে সম্পর্কে সম্পূর্ণরূপে ধোঁয়াশায় ছিল। সে এখন চিন্তিত তার প্রেয়সীকে নিয়ে। তনয়া সেই যে চলে গেছে, আর ফোন পর্যন্ত করেনি, ধরেওনি। অনেকক্ষণ ধরে অনেকগুলো মেসেজ তাকে করে রেখেছে নবীন,
তবুও একটি বারের জন্যেও একটা প্রত্যুত্তর পর্যন্ত আসেনি। মনটা সকাল থেকেই বড্ড খারাপ হয়ে আছে সেই কারণে। অপরদিকে মায়ের থেকে সবটা আড়ালে রেখেছে নবীন আর ভাই সুভাষ। একটিবার মা জানতে পারলেই আর রক্ষে নেই। হঠাৎ করে দরজার সামনে অবিনাশবাবুকে দেখে বেশ ভীত হলো তারা দুই ভাই। সুভাষ ফিসফিস করে বলল, এই দাদা, তোর কালকের ব্যাপারটা মাকে বলে দেওয়ার জন্য কি উনি এসেছেন নাকি? নবীন শুধু দাঁড়া দেখি গিয়ে বলে এগিয়ে গেল সদর দরজার দিকে। অবিনাশবাবুর মুখ একেবারে শুকনো দেখে চমকে গেল নবীন। তাকে ঘরে বসতে বলে এক গ্লাস জল এগিয়ে দিল তার হাতে। ভদ্রলোক জল খাওয়া শেষ করলে পর এবার নবীন কথাটা পারল। জ্যাঠা, বলছি কোনো সমস্যা হয়েছে? না মানে আপনার মুখটা এমন শুকনো দেখাচ্ছে। আর শুকনো? অত্যুক্তি করে বললেন তিনি। আজ ভোরবেলা জঙ্গলে আরেকটা দেহ পাওয়া গিয়েছে। নবীন তীব্র বিস্ময়ে বলে উঠল, কি বলছেন? কি? কার দেহ? নীরেন বাবুর দেহ। কি? হ্যাঁ নবীন, হ্যাঁ। ভদ্রলোক আমাদের সঙ্গে কাল রাতে তোমাকে খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। কাল যদি তুমি না বাইরে বেরোতে তাহলে সব কিছুই হতো না। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? মোড়ল মশাইয়ের রাগ হওয়াটা অস্বাভাবিক নয়। নবীন মাথা হেঁট করে বসে রইল খাটের উপর। তার মুখ থেকে একটা কথাও ফুটছে না আর। অন্তর দগ্ধ হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে একটা কথাই ভেবে, ওই নিরীহ ভালো মানুষটাকে সে খুন করে ফেলল। ছি ছি ছি, সত্যিই তো কাল একান্ত যদি সে না যেত তনয়ের কথা রাখতে, তাহলে আজ ভোরের সূর্যখানা দেখতে পেতেন নীরেনবাবু। অবিনাশবাবু এবার একটু নরম কণ্ঠে বললেন, থাক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন আমরা তো আর একে পরিবর্তন করতে পারবো না। তবে একটা কথা সত্যি সত্যি বলো তো আমায় নবীন, তুমি কাল কেন গেছিলে ওই মন্দিরে? নবীন কোনো উত্তর দেয় না। পাথরের মতো চুপ থাকে তার ঠোঁট। তার শরীরী ভাষা খানিকটা বুঝে নিয়ে অবিনাশবাবু আরেকবার বলতে থাকেন, আমার যদ্দূর মনে হয় তোমায় কাল যে টেনে নিয়ে গিয়েছিল সে আসলে তোমার স্বীকার করতে চায়নি। সে চেয়েছিল তোমার মাধ্যমে তোমায় ডেকে নিয়ে গিয়ে অন্য কারোর স্বীকার করতে। তুমি তার কাছে কেবলমাত্র একটা টোপ, আর সেই টোপ গিলেছি আমরা। এবার নবীনের মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। সে উত্তেজিত হয়ে বলল, আপনি সবটা না জেনে বুঝে এমনটা কখনোই বলতে পারেন না। আপনি একজনের সম্বন্ধে না জেনে এরকমটা বলে দিলেন। অবিনাশবাবুর অভিজ্ঞ চোখ এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তিনি তার ঠোঁটের কোণে একটা শুকনো হাসি রেখে বললেন, তার মানে তুমি স্বীকার করছো যে তোমায় ডেকে নিয়ে গেছে, তুমি তাকে চেনো, তাই তো? হ্যাঁ, আমি তাকে চিনি। সে আমার প্রেমিকা। আমার প্রেমিকা। সুভাষ দাদার অকস্মাৎ এহেন কথায় তাজ্জব বনে গেল। দাদার যে কোনো প্রেমিকা আছে সে সম্পর্কে তার জানা ছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই কি বলছিস দাদা? কে সে? নবীন বাধ্য হয়ে তখন সবটা খুলে বলল ওদের দুজনকে। তনয়ের সঙ্গে তার প্রথম দেখা থেকে গত রাতের তার আকস্মিক গমন, সবটাই। অবিনাশবাবু অভিজ্ঞের মতো সুরে বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওই মেয়েটার বাড়ি কোনোদিন দেখোনি, আর দেখতেও চাওনি। শুধু তার মুখে তার পরিবারের কথা শুনেছ, তাই তো? হ্যাঁ, নরম গলায় জবাব দেয় নবীন। কিন্তু তার সঙ্গে এর সম্পর্ক কি জ্যাঠা? আছে বাবা, আছে। তুমি যে তনয়ার কথা বলছো তার কথা আমি মোড়ল হয়েও জানি না, তবে শুনেছিলাম ওই পাড়ায় একটা বড় অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল গোটা পরিবার। তখন আমার বয়স খুব বেশি নয়। আচ্ছা নবীন, তোমার কাছে কি ওই মেয়েটির কোনো ছবি আছে? না তো। চলো তো একবার ওই পাড়ায় চলো, একটিবার দেখতে হয়। তিনজন মিলে তক্ষুনি এগিয়ে চললেন তনয়ার পাড়ার দিকে।
নবীনের মাথায় এখন সবটা গোলমাল হয়ে গেছে। জলজ্যান্ত মানুষটা যাকে কাল রাতেও নিজের মাথায় হাত বুলাতে দেখেছে সে, তাকে এখন যদি 50 বছরের পুরনো আত্মার শিলমোহর দেওয়া হয়, তাহলে কার মাথাটা ঠিক থাকে? তনয়ের মুখটা বারংবার তার চোখের সামনে ভেসে আসছে। সেই অসামান্য মুখাবয়ব, সেই নেশামাখা কাজল কালো চোখ, সে কিনা। বুঝলে নবীন, অবিনাশবাবুর কণ্ঠে তার ঘোর ভাঙল। আজকে নীরেনবাবু বেঁচে থাকলে এর একটা বিহিত তিনিই করতে পারতেন। আমার মনে হয় পিশাচিনী তাকে স্বীকার করেছে ইচ্ছাকৃত। নীরেনবাবু আমার একটা কথা বলেছিলেন, ওই পিশাচিনীকে একবার চিনে ফেললেই নাকি সে গ্রাম ছেড়ে চলে যাবে। আমার মনে হয় আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। নবীন এখনো মন থেকে মানতে পারছে না উনার এই কথাগুলো। দেখতে দেখতে ওরা এসে পৌঁছল তনয়ার পাড়ায়। দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যই বলুন, তনয়া এবং তার পরিবারের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না গোটা পাড়ায়। গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজল নবীন। তার মাথায় যেন নেশা চেপে গিয়েছে, কিন্তু ফলাফল দিন শেষে শূন্যই। মাথায় এবার আগুন চেপে গেছে তার। যে মেয়েটিকে এতদিন ধরে কামনা করে টুকরো টুকরো স্বপ্নকে বুনে এসেছে সে কিনা এভাবে উধাও হয়ে গেল। তার আর কোনো খোঁজ কোনো দিনও পাবে না সে। কোথায় তার তনয়া? কোথায় সেই তন্নি যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল সে কি তবে? না না, এমনটা কখনো হয় নাকি? কিছুতেই একথা বিশ্বাস করা যায় না যে। অবিনাশবাবু শুধলেন, তুমি কি তার অফিসের যোগাযোগ জানো? নবীন উত্তরে না সূচক মাথা নাড়ায়। তনয়ার ফোনে অনেকবার কল করেও কোনো সাড়া মেলেনি। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর গাঁয়ের এক বৃদ্ধ মাঝির মুখে একখানা জব্বর গপ্প শুনতে পেল ওরা। সেই মাঝির গলায় কাঁপা কাঁপা ভাটিয়ালি গান শুনতে শুনতেই নৌকার ধারে শুকনো মনে বসেছিল নবীন। তারপর 2-4 কথা এগোতেই বৃদ্ধ গপ্প ফেদে বসল। সে তো অনেক কাল আগের কথা বাবা। আমি তখন বাপের থেকে কাজ শিখতেছিলাম। আমি তো ওই পাড়ায় থাকতুম। সে কি আগুন চিন্তা করতে পারবিনি? হয়তো এক মেয়ে, মা, তার ভাই নিয়ে সংসার ছিল। সব গেল গো। নবীন বারবার জিজ্ঞেস করতে থাকলো এ কথা ও কথা, কিন্তু অবিনাশবাবু বুঝতে পেরে গেছেন এর আড়ালে আসলে রয়েছে সেই আত্মা। নবীন জিজ্ঞেস করে, আপনি কি অন্তত এইটুকু বলতে পারবেন কিভাবে ওদের ঘরে আগুন লেগেছিল? মাঝি তখন মৃদু হেসে বলে, ছোট ছিলেম তখন, তাই সে কথা স্মরণে না থাকারই কথা। তবে পরে যখন বাপ কাকাদের মুখে শুনলুম, তখন জানতে পারলুম কীর্তিখানা। এই গাঁয়ের লোকেরা ওদের মা মেয়েকে ছিঁড়ে খেত। তার মায়ের বয়স তখন বেশি হয়নি, টইটুম্বুর গরণ, তার উপরে আবার মেয়েটাও যুবতী। গাঁয়ের সকল ছোট বড় সব লোকেদের ভিড় জমে গেল। আর তারপর ওদের খাওয়া শেষ হয়ে গেলে, ওদের শরীরে অরুচি এসে গেলে ওরা পুড়িয়ে দিলে। সেই আগুন বাপ, ওরম আগুন শুনেছি, তার আগে বা পরে কখনো এই গায়ে আর দেখেনি কেউ। মনটা বড্ড ব্যথিত হলো ওদের। অবিনাশবাবু বললেন, নবীন, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে, কিন্তু দেখো বাবা, এখন আমাদের ওই পিশাচিনীকে ধরতেই হবে। অতকাল আগে যারা দোষ করেছিল তাদের দোষের ভাগিদার তো আর আমরা হতে পারি না, তাই না? আমার মনে হয় আজ রাতে আমাদের তার জন্য একটা ফাঁদ পাততে হবে। সুভাষ বলল, কিন্তু আপনি ফাঁদ পেতেই বা কি করবেন? সে তো আর কোনো পাখি নয় যে খাঁচায় ঢুকিয়ে নেওয়া যাবে। বৃদ্ধ অবিনাশবাবু হেসে বললেন, তোমরা বারংবার ওই একটা কথা ভুলে যাচ্ছ। নীরেনবাবু বলেছিলেন ওকে একবার চিনে ফেললে ও আর থাকতে পারবে না এই গায়ে। জানি না ভাগ্যে কি আছে,
কিন্তু একটা চেষ্টা করে দেখতে ক্ষতি কি? আজ না হয় কাল মরবই। যদি আজকে মারা যাই তাহলে তার আগে শেষ ছোবলখানা মেরে তবে মরব। যাই, আমি গিয়ে কিছু গায়ের হত্যাকর্তার লোকেদের সাথে বৈঠক বসাই। তোমরা বাড়ি যাও আর রাতের জন্য তৈরি থেকো। ঠাকুর যেন আমাদের দিকে মুখ তুলে চান। সুভাষ আর নবীন যখন বাড়ি এসে পৌঁছল তখন আকাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এদিকে বাড়িতে মা তাদের কথা ভেবে মুখে কুটুটি অবধি কাটেননি। বাড়িতে ঢুকতে না ঢুকতেই মা চিৎকার করে বললেন, দুই ভাই মিলে কোথায় চলে গেছি বলতো? এদিকে যে একটা মানুষ তোদের পথ চেয়ে বসে আছে সেই খেয়াল আছে তোদের? নেই তো? এক কাজ কর না, আমায় মেরে ফেল, তোরা মেরে ফেল। নবীন এগিয়ে গিয়ে মায়ের মন রাখতে চেষ্টা করল এবং অজুহাত দিল যে তারা দুই ভাই মিলে নীরেনবাবুর বাড়িতে গিয়েছিল। মা ততক্ষণে যেহেতু জেনেই গিয়েছিল নীরেনবাবু বলি হয়েছেন গতরাতে, তাই তিনি আর বেশি কিছু বলেননি। সন্ধে গড়াতেই সুভাষ একবার মায়ের আনাজ কাটার সময় মোড়লবাবুর বাড়ি হয়ে ঘুরে এলো। সে ঘরে ফিরতেই ফিসফিস করে নবীন তাকে জিজ্ঞেস করল, কিরে, জ্যাঠারা কি সিদ্ধান্ত নিল? সুভাষ উত্তর দেয়, শুনলাম অবিনাশ জ্যাঠার কথায় সবাই প্রথমে খুব একটা রাজি হচ্ছিল না। যতই হোক প্রাণের ভয় তো সবারই থাকে, তাই না? শেষমেশ উনি সকলকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে নিজের সিদ্ধান্ত ওদের ওপর চাপিয়ে দিয়েছেন। ঠিক হয়েছে, আজকে গাঁয়ের সকল পুরুষ মিলে মশাল জ্বালিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরোবে। মাকে একটু ব্যাপারটা বোঝাতে হবে। তুই খেপেছিস নাকি? মা এইসব জানলে আরোই ছাড়বে না আমাদের। আজকে রাতে ওই প্ল্যানটা কার্যকর করতে হলে আমাদের একটা প্ল্যান বানাতেই হবে। প্ল্যান? আবার কি প্ল্যান? নবীন তার ব্যাগ থেকে একটা ওষুধের বয়াম বের করলো। তারপর বলল, এই যে, এটা হলো ঘুমের ওষুধ। এই গায়ে প্রথম প্রথম ঘুম আসতো না বলে এইটা ব্যবহার করতাম। এইটার দুটো বড়ি মাকে দিলেই তিনি না জানলেও আমরা বেরোতে পারবো, বুঝলে বাছাধন? বুঝেছি দাদা। যেমন কথা তেমন কাজ। দুই ভাই মিলে রাত বাড়তেই খাওয়া দাওয়া শেষ করে একেবারে বাধ্য ছেলের মতন শুয়ে পড়ল। তার মা তাদের দুজনের শেষে খেতে বসবেন। ওদিকে নবীনের বাবাকেও খাওয়াতে বেশ অনেকটা সময় চলে যায়। ভদ্রমহিলা কাজকর্ম সেরে যখন খেতে বসলেন তখন তার অজান্তেই তিনি যে তরকারি মুখে দিলেন তাতে ভালো করে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল নবীন। তারা নিশ্চিন্তে চুপটি মেরে শুয়ে থাকলো আর অপেক্ষা করতে লাগলো রাত গভীর হওয়ার। ভাই, এই ভাই, ওঠ ওঠ ওঠ, আওয়াজ করবি না, আস্তে, একদম আস্তে। দাদা আর ভাই মিলে সন্তর্পণে দরজাটা খুলে বেরিয়ে পড়ল হাতে মশাল নিয়ে। তারপর বাইরে বেরিয়ে একটা দেশলাই জেলে ধরিয়ে দিল আগুন। দাউ দাউ করে তখন তাদের হাতে জ্বলছে দুটো মশাল। দৌড়ে দৌড়ে তারা গিয়ে হাজির হলো তেঁতুলতলার মাঠের দিকে। সেখান থেকেই তাদের আজকের মৃত্যু মিছিল বের হবে। ওরা দুজনে যখন সেখানে পৌঁছলো তখন রাত 12:30। ওদের দুজনকে দেখেই বৃদ্ধ মোড়ল বললেন, বাহ, তোমরাও এসে গেছো দেখছি। তবে আর 2-4 জন বাকি আছে, ওরা এলেই আমরা যাত্রা শুরু করব। অবশেষে আরও মিনিট 15 অপেক্ষা করার পর বাকি 4 জনের মধ্যে মাত্র 1 জন এসে পৌঁছল। বাকিদের বাড়ি থেকে স্ত্রীয়েরা বের হতে দিচ্ছে না। অবিনাশবাবু গজগজ করে বলতে লাগলেন, কাপুরুষের দল সব, মুরব্বী গ্রামবাসী, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই ওদের, যত সব। যাই হোক, মিনমিনে পুরুষ সমাজকে বাকি রেখেই এগিয়ে চলল ওদের মিছিল অবিনাশবাবুর নেতৃত্বে। মেঠো পথের উপর দাউ দাউ করে জ্বলছে এক দল মশালের দল। গোটা গাঁয়ের চিরাচরিত অন্ধকার এমন আগুন দেখে ভয় পেয়ে গেল বইকি। এই আলো ছত্রধরপুর চেনে না। দূর থেকে দেখলে মনে হবে গায়ে বোধহয় দাবানল লেগেছে। শেষমেশ যখন ওরা জঙ্গলে এসে পৌঁছলো তখন মশালগুলো ভয়ে কাঁপতে লাগলো সকলের। কেউ কেউ বলে ওঠে, এই এখন পালিয়ে গেলে হয় না? কি দরকার এসবের? আবার কেউ বলে, কিন্তু বিশাল ভয় করছে গো, চলো না পা চালিয়ে যাই। কিন্তু অবিনাশবাবু কাউকে ছাড়বার পাত্র নন। তিনি কড়া গলায় হুকুম দিলেন, কেউ এখান থেকে একটি পা বাড়াবে না বাড়ির দিকে, তাহলে আমি নিজে যেচে ওই পিশাচিকে তোমাদের ভক্ষণ করিয়ে দেবো।
সুভাষ আর নবীন মৃদু হাসল এই কথায়। তবে নবীনের মনের চিন্তাটা এখনো একইভাবে তার বুকে দামামা বাজিয়ে চলেছে। যদি মোড়ল মশাইয়ের কথাটাই সত্যি হয়, তাহলে জীবনের হিসেব নিকেশ সবটাই বদলে যাবে তার। নবীন যেচে বলল, আপনাদের কাউকে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে হবে না, আমি একাই প্রবেশ করব। আপনারা শুধু এই সামনেটায় থাকুন। সুভাষ এই কথা শুনে চিৎকার করে ধমক দিল, তুই কি পাগল হয়েছিস দাদা? আমরা এখানে থাকবো আর তুই ওখানে একা একা যাবি? একেবারে মাথাটা গেছে নাকি? আমি একা না গেলে ও আসবে না। এতজন দেখলে একেবারেই শিকারে আসবে না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর একটু। মোড়ল অবিনাশবাবু এবার নবীনকে সমর্থন জানিয়ে বললেন, না সুভাষ, তোমার দাদা ঠিক কথাই বলেছে। ঠিক আছে, তুমি এগিয়ে দাঁড়াও এখানটায়, আমরা এখান থেকে কড়া নজরদারি রাখছি। একবার আসুক ওই পিশাচিনী, আজ ওর একদিন কি আমার একদিন। নবীনের হাতে তখন দাউ দাউ করে জ্বলছিল মশাল। সে ধীরে ধীরে কাঁচা পাতার উপর দিয়ে খসখসে শব্দ করতে করতে এগিয়ে গেল ওই জঙ্গলের ভেতরে। চারিদিক শুনশান, একটা অখণ্ড নীরবতা যেন এই জঙ্গলের অভ্যন্তরে বিরাজ করছে। কয়েকটা মাকড়সার জাল মুখে লাগে তার। কোনো মতে তাদের থেকে মুক্ত হয়ে এগিয়ে চলছিল সে জঙ্গলের গভীরে। অপরদিকে বাইরে থেকে এক দৃষ্টে তার পথ চেয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো লোক। অবিনাশবাবু বললেন, তোমার দাদা তো একটু বেশি গভীরে চলে যাচ্ছে সুভাষ, আর একটু এগোলে তো আর দেখা যাবে না ওকে। সুভাষের বুকটা এই কথায় কেমন করে উঠল। সে জোরে হাঁক দিয়ে বলল, দাদা আর যাস না ভেতরে, ওখানেই দাঁড়া। নবীনের কানে বাতাস কেটে তীরের মতো এসে হালকা হালকা পৌঁছলো ভাইয়ের সাবধান বাণী। কিন্তু এখন সেদিকে মনোনিবেশ করবার মতন জোর তার নেই। তাকে এখন একটা প্রকাণ্ড সমস্যার সমাধান করতে হবে। নবীন তাল জ্ঞান ভুলে এগিয়ে চলে জঙ্গলের আরো গভীরে। বেশ কিছুটা পথ এগিয়ে হঠাৎ তার মনে হয় তার চোখের আড়ালে কেউ একটা নড়াচড়া করছে। হাতের মশাল শক্ত হয়ে আসে তার মানে সে এসেছে। সজাগ চোখে একবার সহসা ডান দিকে ঘুরে তাকায় সে। আলো পড়লে দেখতে পায় একটা কাঠ বিড়ালি লাফিয়ে লাফিয়ে গাছের উপর দিয়ে পাতা সরাতে সরাতে চলে যাচ্ছে। খানিকটা শান্ত হয় সে। এবার ঘুরে নিয়ে সামনের দিকে এগোতে যাবে, এমন সময় তার মনে হলো তার একেবারে পিছনে, হ্যাঁ, সেই বরফের মতন ঠান্ডা নিঃশ্বাস এসে লাগছে তার পিছনে। একেবারে তার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে কিছু একটা। নবীনের এবার গা ভারী হয়ে উঠল, মাথাটাও কেমন যেন একটা ঝিমঝিম করছে। ভয়ে চোখটা ঝাপসা হয়ে উঠেছে। বুকের বাঁ দিকটায় বড্ড হাত দিতে ইচ্ছা করছে তার। উফ, মনে হচ্ছে যেন এক্ষুনি জিনিসটা বুক থেকে খসে মাটিতে পড়ে যাবে। পিছন থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে চেরা স্ত্রী কণ্ঠে আওয়াজ এলো, খুব মরণের ইচ্ছা, তাই না? নবীনের আর কোনো পরিচিতির দরকার পড়ল না। সে ভালো করেই বুঝতে পেরেছে তার পেছনে দাঁড়িয়ে আছে কোনো স্ত্রী। একটুও না ভেবেই সে হঠাৎ করেই পিছনে ফিরল, আর সঙ্গে সঙ্গে তার যেটুকু সংজ্ঞা অবশিষ্ট ছিল তাও যেন কর্পূরের মতন উবে যেতে লাগলো। সে দেখল এক বিশাল আকার দৈত্য সম কিম্ভূত কিমাকার অবয়ব, যার শরীরে মাংস বলে কিছু নেই। শরীরের সব কটা হাড় একেবারে পোড়া। আগুনে গলা চামড়ার অভ্যন্তরে এতটুকু মাংস খোঁজা দেয়। তার মুখখানি এক সর্বগ্রাসী নরকের সব চাইতে কুটিল পিশাচিনীর, যার রক্তাভ লাল টকটকে চোখের ঈষৎ দুলুনিতে বুক ছিলকে রক্ত বের হতে পারে সাধারণ মানুষের। মাথার উপর এক গাছা পোড়া চুল নিয়ে আজও যেন বিভৎস এক অগ্নিকাণ্ডের চিহ্ন নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। কিসের আশায়? প্রতিকারের নাকি প্রতিশোধের? নবীন মাথা ঘুরিয়ে ধপ করে পড়ে গেল মাটির উপর। পিশাচি তার মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। নবীন
এই ছেলেটা মোটেই খারাপ নয়। সে অনেক দিন ধরে চেনে নবীনকে। সে তো পাপের বিচার করতে এসেছিল আজ কতগুলো বছর পর। তার সঙ্গে অতগুলো বছর আগে করা পাপের বিচার চেয়েও সম্পূর্ণ হয়নি সেখানা। তাই তো এখনো গায়ের সকল পাপীর দংশনে সে অবতীর্ণ হয়েছে। এখন তাহলে কি করবে? নবীনকে এইভাবেই মাটিতে শুয়ে রেখে পালিয়ে যাবে নাকি নাকি পিশাচিনী যখন এক দৃষ্টে নবীনের দিকে তাকিয়ে এসব কথা ভাবছিল, তখনই বড় বড় গাছের আড়ালে একটা আগুনের দল এগিয়ে আসছিল। তবুও তাদের পায়ের আওয়াজ একেবারে কম ছিল না। কিন্তু সেই পিশাচিনী তখন ছিল অন্যমনস্ক। হঠাৎ গাছের আড়াল থেকে অবিনাশবাবু চিৎকার করে বললেন, তনয়া, তোমায় আমরা ধরতে পেরেছি, তুমি তনয়া। এতদিন তুমি নবীনের মতো ভালো ছেলের মাথা বুলিয়ে এই গায়ে ঘুরে বেরিয়েছ, আজ তোমার কোনো নিস্তার নেই। বলেই ওরা যে যার মতো গাছে আগুন লাগিয়ে দিল। সুভাষ তখন চিৎকার করে বলল, আমার দাদা তো ওখানে পড়ে আছে, ও তো পুড়ে যাবে জ্যাঠামশাই। যাও যাও যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি দাদাকে ওখান থেকে তুলে নিয়ে এসো। পিশাচিনী যখন দেখলে চারপাশে আগুন লেগে গেছে, তখন সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। অপরদিকে তার নামটা তখন চিৎকার করে ডেকে চলেছে মোড়ল অবিনাশবাবু। তনয়া, তুমি তনয়া, তনয়া। কথাখানি অনুরণন সৃষ্টি করছে তার কানের পর্দায়। যথাসম্ভব জোরে দৌড়তে শুরু করলো সে। কিন্তু একবার জঙ্গলে আগুন লাগলে আর কি সে আগুন সহজে নেভে? পিশাচিনীর তো সেই আগুনেই ফাড়া। একবার তার শরীরে আগুন লাগলেই সে মুছে যাবে এই পৃথিবীর বুক থেকে। কয়েকটা গুলমের নিচ দিয়ে কোনো মতে দাদা অবধি পৌঁছতে পারল সুভাষ। সে দেখল দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে, তার শরীরে কোনো সার নেই। কিন্তু এ কি, দাদার মুখের উপরে অনেকগুলো জলের ফোঁটা এলো কোত্থেকে? সুভাষ হাত দিয়ে দেখল ঠান্ডা বরফের মতো অনেকগুলো জলের ফোঁটা নবীনের মুখের উপর অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক যেমনটা চোখের জল পড়লে হয়। অপরদিকে ভীরু পুরুষ সমাজের শরীরে যেন আগুন লেগে গেছে। নিজেদের মশাল যে যার মতো জঙ্গলে দূরে দূরে গাছগুলোকে লক্ষ্য করে ছুঁড়ে মারছে, যেন সকলে ভীষণ মজায় মজেছে। ধীরে ধীরে পিশাচির শরীরে লাগলো আগুনের পরশ। সে হাঁটু ভেঙে বসে পড়ল জঙ্গলের মাটিতে। চারিদিকে এখন আগুনের বন্যা বইছে। জঙ্গলের সকল জীবজন্তু যে যার প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছে। পিশাচিনীর চোখের সামনেই কতগুলো নিরীহ প্রাণী মারা গেল আগুনের লেলিহান শিখায়। সে আর দেখতে পারে না, তার চোখ বুজে আসে। আর একটু বাদেই সেই 50-60 বছর আগের মতন ছাইয়ে পরিণত হয়ে যাবে সে। এও তো একটা পাপ। ওইদিকে উন্মত্ত হয়ে পিশাচিনী বধের আনন্দে লোকজন ভীষণ চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছে। তাতে কুকুর, বিড়াল, শেয়াল যারা ইচ্ছা মারা যাকে, তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। গোটা গ্রাম জেগে গেছে আজ তাদের এই ভীষণ উল্লাসে। সকলে ঘরের বাইরে বেরিয়ে এসে আনন্দে মেতেছে। কয়েকটা ছেলে ছোকরা তো আবার নাচ গান আরম্ভ করে দিল এই সুযোগে, যেন বহুদিন বাদে একটা পরব এসেছে গায়ে। তনয়ার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসে। লাল হলুদ আগুনের বেড়া পেরিয়ে তার পোড়া ছাই মিশে যায় বাতাসের মধ্যে। তারা পেরেছে, সকলে মিলে এই পিশাচিনীকে বধ করতে পেরেছে তারা। তবে অবিনাশবাবু যেহেতু এই তনয়ের গল্প আগেই শুনেছে, তাই ওনার মনটা খানিকটা ভালো মন্দের দ্বন্দ্বে পড়ে গেল। কাজটা কতটা ঠিক আর কতটা ভুল সেই হিসেব এখন থাক। অন্তত গায়ের মানুষগুলো রক্ষা পাবে ভেবেই তিনি আত্মতৃপ্তি লাভ করতে সচেষ্ট হলেন। সেই জঙ্গল থেকে অনেকটা দূরেই নবীনদের বাড়ি। অত দূর আওয়াজ না পৌঁছালেও আকাশ যেভাবে লাল আলোয় মাখামাখি করেছে, তাতে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল। ধপ করে খাটে উঠে বসলেন নবীনের বাবা। দীর্ঘ অনেক সপ্তাহ পর তিনি চোখ খুললেন আবার। পাশে নবীনের মা ঘুমের বড়ি খেয়ে অকাতরে নাক ডেকে ঘুমোচ্ছেন। নবীনের বাবা
খাট থেকে নেমে ধীর পায়ে হেঁটে দরজাখানা খুললেন। তারপর খালি পায়ে বাইরে উঠোনে নেমে আসলেন। আকাশ জুড়ে ওই লাল নিশান তার চোখে পড়ল। তার জল জল রক্ত জবার মতন চোখ দুটো দেখলে মনে হয় কোনো জ্যান্ত মানুষকে এক পলকে সাবার করে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। নিজের শুষ্ক ঠোঁটটা মৃদু চেটে নিয়ে সেই জঙ্গলের অগ্নিকাণ্ডের দিকে তাকিয়ে হাসেন তিনি। ধীরে ধীরে তার মৃদু অট্টহাসি রূপ নেয় গর্জনের। হাত পা ভালো করে ছাড়িয়ে নেন তিনি। ছত্রধরপুর গ্রামের পাপের ঘরা এখনো খালি হয়নি। এক অঙ্গ না হলে আরেক অঙ্গে, এক রূপ না হলে ভিন্ন রূপে বারংবার তাকে ফিরে আসতেই হবে। তাই তো নিজের মৃত্যুর আগেই নিজের সত্তাকে সে বপন করে গিয়েছিল এই বুড়ো মানুষটার শরীরে। কাল সকালে গ্রামবাসীর ঘুম ভাঙবে ভীষণ আনন্দে। কিন্তু তাদের অজ্ঞাত সারে এই কুলেই যে বেড়ে উঠেছে তাদের নাশ, সে খবর তারা জানে কি?